কাল থেকে শুরু বহুল প্রতীক্ষিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। প্রথম দিনেই 6 ভেন্যুতে মাঠে গড়াচ্ছে 6 ম্যাচ। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল। পিএসএল এর ফাইনাল খেলে কাল আসবেন বাবর ও খুররাম শাহজাদ। নাহিদও ফিরবেন তাদের সাথেই। লা লিগার শিরোপায় এক হাত বার্সার। প্রিমিয়ার লিগে ম্যান সিটিকে এখনো চাপে রেখেছে আর্সেনাল। মেসি ম্যাজিকেও রক্ষা হলো না মায়ামির। প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমা গরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সোমবার থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই মাঠে গড়াবে 6 ম্যাচ। আসরের প্রথম দিনে আছে আবাহনী, মোহামেডান, লেজেন্ডস অফ রূপগঞ্জের মতো বড় দলগুলোর খেলা। ম্যাচ ঘিরে দলগুলোর অনুশীলন চলছে। প্রথম রাউন্ডে বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্সে আছে আবাহনী লিমিটেড বনাম ঢাকা লেপার্ডের ম্যাচ। বিকেএসপিতে মুখোমুখি হবে মোহামেডান ও সিটি ক্লাব। এছাড়াও ক্রিকেটার্স একাডেমিতে মাঠে নামবে লেজেন্ডস অফ রূপগঞ্জ ও রূপগঞ্জ টাইগার্স। এছাড়াও ভিন্ন 3 ভেন্যুতে আছে আরও 3 ম্যাচ। সব ম্যাচ শুরু হবে সকাল 9টা থেকে। তবে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে থাকবে রিজার্ভ ডে। মিরপুরে অনুশীলন সারছে ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলো। সেখানে রয়েছেন সহকর্মী মাহবুব রিমন। প্রস্তুতির সবশেষ খবর জানতে যুক্ত হব তার সঙ্গে। রিমন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বহুল প্রতীক্ষিত ঢাকা প্রিমিয়ার লিগ কাল থেকে শুরু হচ্ছে। আজকে শেষ সময়ের প্রস্তুতি, দলগুলোর সবশেষ অবস্থা জানাবেন। নিশ্চয়ই আসলে সেই প্রস্তুতির পাশাপাশি জানেন যে টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তান দল ইতিমধ্যে ঢাকায়। যারা টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন তারা কিন্তু প্রথম রাউন্ডগুলো খেলছেন না, এবং দ্বিতীয় টেস্টের পরে, যে টেস্টটা আসলে সিলেটে হবে, সেই টেস্টের পরে যারা জাতীয় দলের নিয়মিত তারকা রয়েছেন, অর্থাৎ নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মমিনুল, এরা কিন্তু আসলে যোগ দেবেন। আর অনুশীলনের কথা বলছিলেন, একেবারে ভিন্ন ফরম্যাটে কিন্তু এবার ঢাকা প্রিমিয়ার লিগটা হচ্ছে। এই প্রথমবারের মতো কিন্তু 6 দলের খেলা হচ্ছে, একই দিনে 6টা মাঠে খেলা হচ্ছে, যেটাও কিনা ঢাকা প্রিমিয়ার লিগে নতুন। এছাড়াও গ্রুপ পর্বে, যেহেতু সিঙ্গেল রাউন্ডে খেলা হচ্ছে, গ্রুপ পর্বে কিন্তু প্রতি ম্যাচে কিন্তু রিজার্ভ ডে রাখা হচ্ছে সব মিলিয়ে। এবং গতকাল আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে যেহেতু সিরিজটা শেষ হয়ে গেছে, যারা সাদা বলের ক্রিকেট অর্থাৎ রঙিন পোশাকের ক্রিকেটে যারা ছিলেন তারাও কিন্তু দলের সঙ্গে যোগ দিয়েছে। তাওহিদ হৃদয়ের কথা আলাদা করে বলতে পারি। মোহামেডান স্পোর্টিং ক্লাব দীর্ঘ একটা সময় ঢাকা প্রিমিয়ার লিগ নামে যখন যাত্রা শুরু করেছে, এরপর কিন্তু মোহামেডানটা কখনোই তাদের শিরোপা জিততে পারেনি। এবার কিন্তু মোহামেডান বেশ বিগ বাজেটের দল গড়েছে, এবং তাদের যে অধিনায়ক তাওহিদ হৃদয়, তিনিও কিন্তু দলের সঙ্গে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, এর বাইরে আমরা দেখেছি লেজেন্ডস অফ রূপগঞ্জ খেলি করে শেষ পর্যন্ত তারা ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছেন। সেই লেজেন্ডস অফ রূপগঞ্জও কিন্তু শেষ মুহূর্তে বেশ বড় দল করেছে। তবে ওই যে বলছিলাম যে কিছুটা উত্তাপ ম্লান, কিন্তু যেহেতু জাতীয় দলের টেস্ট দলের আলাদা করে বললে অনেক তারকা ক্রিকেটারই খেলতে পারছে না, তারপরও ঢাকা লিগটা মাঠে গড়াচ্ছে। বৃষ্টির সংখ্যা রয়েছে, বৃষ্টির জন্য রিজার্ভের কথা বলছিলাম। সব কিছু মিলিয়ে তুলুন, আসলে দলগুলো তো প্রস্তুতি নিচ্ছেই। তবে এর পাশাপাশি আসলে একটা বিষয় একটু বলে রাখতে হয়, 2027 আগামী বছর যে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, ঢাকা প্রিমিয়ার লিগ তো আসলে জাতীয় দলে ফেরার কাগজে কলমের সবচাইতে বড় মঞ্চ, যে কারণে যারা ওয়ানডের বিবেচনা রয়েছেন, দীর্ঘ একটা সময় জাতীয় দলে নেই কিংবা জাতীয় দলের রাডারে আছেন, তাদের জন্যও কিন্তু এই লিগটা অনেক বড় একটা সুযোগ নিজেদেরকে আবারও জাতীয় দলে কামব্যাক করানোর। অনুশীলনের কথা বলছিলেন, এবার কিন্তু বেশ কিছু দল, গুলশানের কথা বলতে পারি, যারা কিনা নিজেদের মাঠ, যদিও ক্রিকেটার্স ক্রিকেট একাডেমি, যেটা কিনা খালেদ মাহমুদ সুজন গুলশানের হেড কোচ, গুলশান কিন্তু সেখানে অনুশীলন করছে। প্রাইম ব্যাংকও দেখেছি আমরা গতকাল সেখানে অনুশীলন করেছে। আরও একটা দল, আসলে প্রাইম ব্যাংকের কথা একটু মোটা তাকে বলতে হয়, গেল বছরও তারা বিগ বাজেটের দল গড়েছিল, কিন্তু প্রত্যাশার প্রাপ্তির মেলবন্ধনটা কিন্তু শেষ পর্যন্ত প্রাইম ব্যাংকের হয়নি। এবারও কিন্তু প্রাইম ব্যাংক, তালহা জুবায়ের তাদের কোচ, গেলবারও তালহা জুবায়েরই ছিলেন, এবারও কিন্তু প্রাইম ব্যাংক বেশ বিগ বাজেটের দল গড়েছে। সব কিছু মিলিয়ে আসলে প্রাইম ব্যাংকের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। একবার তারা ডিপিএল এর শিরোপাটা জিতেছিল, এবং এবার আসলে শেষ পর্যন্ত কি হয় সেটা আসলে মাঠের লড়াই বোঝা যাবে। তবে যেহেতু টেস্ট ম্যাচের পরে সব জাতীয় দলের তারকারা যোগ দেবেন, এবং সে ঈদের আগে হয়তো 2টো রাউন্ড পাবেন, ঈদের পরেও 2টো রাউন্ড পাবেন, সব কিছু মিলিয়ে আসলে তখন আরও সেই জমজমাট যে লড়াই, সে লড়াইয়ের হয়তো বা আভাস পাওয়া যাবে। এবং যেটা বলছিলাম যে
যেটা বলছিলাম যে 2027 ওয়ানডে বিশ্বকাপ সেটা তো অবশ্যই ভাবনায় থাকবে। তবে দিন শেষে আসলে তামিম ইকবালের বোর্ড একটা ধন্যবাদ পেতেই পারে। শেষ পর্যন্ত 12 ক্লাবের সবাইকে রাজি করিয়ে এবং রেলিগেশন রেখে তারা ঢাকা প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে পারছে। তুলন রিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা আরও খবর দর্শকদের জানাতে পারবো। 2 ম্যাচ সিরিজের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের একাংশ। 2 ভাগে ভাগ হয়ে বাংলাদেশে আসছেন দেশটির ক্রিকেটাররা। পাকিস্তান সুপার লিগের ফাইনাল থাকায় প্রথম বহরে দলের সঙ্গে আসেননি দলের সেরা তারকা বাবর আজম। পেসার খুররম শেহজাদও ফাইনালের জন্য পাকিস্তানে অবস্থান করছেন। সোমবার তাদের ঢাকায় আসার কথা। বাবরদের সাথেই দেশে ফেরার কথা রয়েছে পেশোয়ার জালমির হয়ে পিএসএলে অংশ নিতে যাওয়া টাইগার পেসার নাহিদ রানার। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ 2 ম্যাচের সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন 4 নতুন মুখ: আবদুল্লাহ ফাজল, আজান আওয়াইস, আহমদ বাট ও মোহাম্মদ গাজী ঘড়ি। বাংলাদেশে আসার আগে করাচিতে একটি বিশেষ ক্যাম্প করেছে পাকিস্তান ক্রিকেট দল। মিরপুরে 8 মে শুরু প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্ট সিলেটে শুরু হবে দ্বিতীয়টি। আজ পিএসএল এর ফাইনালে মুখোমুখি হচ্ছে হায়দ্রাবাদ কিংসম্যান ও পেশোয়ার জালমি। স্পটলাইটে বাংলাদেশি পেসার নাহিদ রানা। জ্বলে উঠতে পারবেন এই ইয়াংস্টার? কাটাতে পারবেন পেশোয়ারের জালমির 9 বছরের শিরোপা খরা? বিস্তারিত কেএমসনের রিপোর্টে। পাকিস্তান সুপার লিগের ফাইনালে 2 প্রথমের লড়াই। প্রথমবার পিএসএল এর সুযোগ পেয়ে আগুনঝরা বোলিংয়ে নজর কাড়া নাহিদ রানা আর অভিষেক আসরেই ফাইনালে ওঠা হায়দ্রাবাদ কিংসম্যান। নতুন স্বপ্ন আর নতুন ইতিহাস গড়ার মঞ্চে মুখোমুখি 2 চমক। বড় আসরের ফাইনাল মানেই বাড়তি চাপ, বাড়তি প্রত্যাশা। নাহিদের কাছে প্রত্যাশাটা একটু বেশি থাকবে তার দল পেশোয়ার জালমির। বাজির ঘোড়াটা যে তাকেই বানিয়েছে দলটা। ফাইনালের জন্য উড়িয়ে নিয়ে গেছে বাংলাদেশ থেকে। নাহিদ কি বড় মঞ্চের চাপটা নিতে পারবেন? মঞ্চটা বড় হলেও অচেনা নয় নাহিদের জন্য। পুরো টুর্নামেন্ট জুড়েই গতির ঝড় তুলেছিলেন আলোচনায়। 145 কিলোমিটারের বেশি গতিতে ধারাবাহিক বোলিং করে প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রেখেছেন নিয়মিতই। কখনো বাউন্সারে ব্যাটারকে চমকে দিয়েছেন, কখনো ইয়র্কারে ভেঙেছেন স্টাম্প। 4 ম্যাচে 5.42 ইকোনমিতে 7টি উইকেটও পুড়েছেন ঝুলিতে। বিশেষ করে করাচি কিংসের বিপক্ষে 4 ওভারে মাত্র 7 রান দিয়ে নিয়েছিলেন 3 উইকেট। 24 বলের 20টি ছিল ডট। বিশ্বে আলাদাভাবে নজর কেড়েছেন। ফাইনালে এমন একটা স্পেলই আশা করবেন কাপ্তান বাবর আজম। সম্প্রতি দেশের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে দেখিয়েছেন চমক। 3 ম্যাচে 8 উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরা। দ্বিতীয় ম্যাচে তুলেছিলেন 5 সে কারণেই নাহিদকে ফাইনাল ম্যাচে পেতে বিসিবির কাছে বিশেষ আবেদন করে জালমি কর্তৃপক্ষ। ফলে ফাইনালে তার কাঁধেই থাকতে পারে দলের বড় দায়িত্ব। পাওয়ার প্লেতে নাহিদ আরও ভয়ঙ্কর। নতুন বলে ভয় ধরাতে পারেন প্রতিপক্ষ ব্যাটারদের মনে। ফাইনালে তাই নাহিদ হতে পারেন ট্রাম্প কার্ড। কেএমসনে স্টার প্লে। এবারে ফুটবল। নারী সাফের প্রস্তুতি শেষ করে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছেন ঋতুপর্ণা, আফইদা, শিউলিরা। মেয়েদের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানতে যুক্ত হতে চাই মুশফিকুর রহমানের সাথে। তিনি আছেন ফুটবল ফেডারেশনে। মুশফিক, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। সাফের প্রস্তুতি শেষ করে মেয়েরা ঢাকায় ফিরেছে। তারা কবে নাগাদ সাফের উদ্দেশ্যে রওনা দেবেন ভারতের উদ্দেশ্যে? এবং আজকে বিএসজে কুল মিডিয়া কাপের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মিডিয়ার জন্য তিনি কি বার্তা দিলেন? তৌহিদ, আপনাকে বলতে চাই শুরুতেই যে আসলে পূর্ণাঙ্গ প্রস্তুতি শেষ করে কিন্তু ফেরেননি মেয়েরা চট্টগ্রামে গিয়েছিলেন একটা 7 দিনের কন্ডিশনিং ক্যাম্প করতে। 23 তারিখ তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে 7 দিনের ক্যাম্প শেষ করে আজ ঢাকায় ফিরে এসছে। কিছুক্ষণ আগেই তারা বাফুফে ভবনে প্রবেশ করেছে এবং এই মেয়েরা কিন্তু আগামী 7 তারিখ অর্থাৎ 7 মে পূর্ণ প্রস্তুতি নিতে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে এবং থাইল্যান্ডে সেখানে পূর্ণ প্রস্তুতি নেবেন এবং সেই সাথে 2টো প্রস্তুতি ম্যাচও খেলবেন। এরপরে তারা ভারতের গোয়ায় যে টুর্নামেন্ট সাব চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশের হ্যাটট্রিক চান্স রয়েছে এই চ্যাম্পিয়নশিপে, সেই চ্যাম্পিয়নশিপে অংশ নিতে তারা গোয়ায় পৌঁছাবেন 25 অথবা 26 তারিখ। সে যাই হোক, আপনাকে একটু বলতে চাই যে আজকে এই মেয়েরা যখন সাফের
প্রস্তুতির মধ্যে রয়েছে, ঠিক সেই সময় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আজকে বাফুফে সংলগ্ন অ্যাস্ট্রোটার্ফে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন। এটা ক্রীড়া সাংবাদিকদের একটি ফুটবল টুর্নামেন্ট, এবং সেখানে তিনি উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং আমরা জানতে পেরেছি বেশ কয়েকটি বিষয়। তার মধ্যে প্রথম কথাটাই হচ্ছে, গতকাল সিলেটে যখন নতুন কুড়ি অনুষ্ঠানের উদ্বোধন হবে তখন তিনি তার বক্তব্যে বলেছিলেন প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে বাংলাদেশের স্পোর্টস ডিপ্লোমেসির সাথে সংযুক্ত করা হচ্ছে এবং তিনি বাংলাদেশের হয়ে স্পোর্টস ডিপ্লোমেসিতে কাজ করবেন। বিদেশের থেকে বাংলাদেশের সাথে কোলাবোরেশন করা স্পোর্টস কূটনীতি নিয়ে কাজ করবেন এবং বাংলাদেশের ক্রীড়াকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়গুলো কিন্তু এখন থেকে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান দেখাশোনা করবেন। এর বাইরে যে দুটো গুরুত্বপূর্ণ কথা রয়েছে, একটি হচ্ছে কক্সবাজারের ফিফা কমপ্লায়েন্স যে এক্সিলেন্স সেন্টার তৈরি হবে, যেটার জন্য ফিফা টাকা প্রস্তুত করে রেখেছে, কিন্তু জমি সরবরাহ করা নিশ্চিত না করার জন্য এখন পর্যন্ত সেই কাজটা শুরু হচ্ছে না। যেই জমিটা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার কিন্তু ফুটবল ফেডারেশনের কাছে 8 কোটি টাকা চেয়েছে এবং সেই টাকাটা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন মওকুফ যদি চায় তবে মন্ত্রণালয় সেটার বিষয়ে, অর্থাৎ যুব ক্রীড়া মন্ত্রী এটার বিষয়ে কিন্তু একটা সহযোগিতা করতে চাইছেন এবং সেই জায়গায় এখন অপেক্ষা বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা তাদের যে পাওনা আদায় করে নিতে পারেন কিনা। মন্ত্রীকে আমরা যেটা বলেছেন তিনি অত্যন্ত সচেষ্ট রয়েছেন এই বিষয়গুলিকে সহযোগিতা করতে। এর পাশাপাশি কোচ প্রসঙ্গ এসছে এবং কোচের নিয়োগের প্রসঙ্গে যদি অর্থনৈতিক সহযোগিতা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করার জন্য কিন্তু মন্ত্রণালয় প্রস্তুত আছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তৌহিদ। মুশফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে সবশেষ খবর জানানোর জন্য। 5 আগস্ট 2024 বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এক সময়ের ডিফেন্ডার টুটুল হোসেন বাদশার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। বিজয় মিছিল থেকে ফেরার পথে চোখে লেগেছিল রাবার বুলেট, তারপর থেকেই জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। অথচ বাদশার দুর্দিনে পাশে দাঁড়ায়নি তার ক্লাব কিংবা সংশ্লিষ্ট কেউই। জয়পুরহাট থেকে আব্দুল আল মামুনের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে কতবার মাঠে নেমেছেন, অথচ জাতীয় দলের সেই ফুটবলার টুটুল হোসেন বাদশা এখন ফুটবল থেকে বহু দূরে। ইচ্ছে থাকলেও আর পরা হয় না লাল সবুজের চিরচেনা জার্সিটা। 5 আগস্ট 2024 দেশের রাজনৈতিক পট পরিবর্তনের দিনে আর 10টা মানুষের মতোই বিজয় মিছিলে অংশ নিয়েছিলেন, কিন্তু সেই মিছিলের পরই ঘুরে যায় জীবনের মোড়। রাতে বাসায় ফেরার পথে হঠাৎই এই ডিফেন্ডারের চোখে লাগে রাবার বুলেট। সময় মতো চিকিৎসা না পাওয়ায় মারাত্মক ক্ষতির মুখে পড়ে তার চোখ। পরবর্তীতে নানা চিকিৎসা নিলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। তখন দেশের যে পরিস্থিতি, চাইলেও তো মুভ অন করা সম্ভব না, তো এখান থেকে মুভ করতে লেট হয়ে গেছে আমার। তো এখানে প্রাথমিক চিকিৎসা যতটুকু পারছে এখানে নেওয়ার চেষ্টা করছি। হাড়ের একটা অংশে একটা স্পিনটা রয়ে গেছে, যেটা আপনাকে হয়তো আগামীতে প্রবলেম করতে পারে। কিছুদিন পরে ট্রেনিং চলাকালীন অবস্থায় হঠাৎ করে একদিন দেখি কান দিয়ে রক্ত পড়ছে, বাম কান দিয়ে। 2018 সালে জাতীয় দলে হয় অভিষেক। দেশের জার্সিতে খেলেছেন 23টি ম্যাচ। এর আগে 13-14 মৌসুমে পেশাদার কেরিয়ারে শুরু হয়। 2017-18 মৌসুমে যোগ দেন ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিমিটেডে, যেখানে 5 মৌসুমে খেলেছেন 75টি ম্যাচ। পরবর্তীতে 2022-23 মৌসুমে বসুন্ধরা কিংসেও নাম লেখান। তবে দুঃসময়ে ক্লাবের পাশে না থাকার অভিযোগ তুলেছেন এই ফুটবলার। আপনি প্রথম একজন মানুষ যে আমার খোঁজ খবর নিলেন এতদিন পরে, যে আমি একজন বাদশা নামে ফুটবলার ছিলাম বা ন্যাশনাল টিমে খেলছি। তো এর মাঝে আমার সঙ্গে কেউ এই বিষয়ে কখনো কোনো খোঁজ খবর রাখেনি বা কথাও বলেনি। দীর্ঘদিন ধরে মাঠের বাহিরে থাকা, অনিশ্চয়তায় ঘেরা জীবন, এর মধ্যেই ক্লাব কিংবা সরকারি কোনো সহায়তা না পাওয়ায় আক্ষেপ ঝরেছে তার পরিবারের কণ্ঠে। মাঠে বাদশাকে মিস করেন তার ভক্তরাও। বুলেট লাগার পর থেকে এখন পর্যন্ত ফুটবল ফেডারেশন হোক বা একাডেমি ভবন হোক, যেখান থেকেই হোক, ওর কোনো খোঁজ খবর নেওয়ার কোনো চেষ্টা করেনি কেউ। ইভেন একজন জাতীয় দলের প্লেয়ার হয়ে সে কেন এতদিন খেলাধুলার বাইরে, সেটা এখনো জানার কেউ প্রয়োজন বোধ করেনি। অনেক দিন ধরে ন্যাশনাল টিমে খেলছে বা এখন তাকে ইনজুরির কারণে মাঠের বাইরে আছে, তাকে আমরা আবার মাঠে দেখতে চাই। একজন জাতীয় দলের খেলোয়াড় দীর্ঘ সময় মাঠের বাইরে, তবুও নেই কার্যকর উদ্যোগ কিংবা সহায়তা। এতে প্রশ্ন উঠেছে খেলোয়াড়দের সুরক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের সংশ্লিষ্টদের দায়িত্ব কতটা? দায়টা কি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ঘাড়েও বর্তায় না? আব্দুল আল মামুন, স্টার নিউজ, জয়পুরহাট। জয়পুরহাট থেকে এ ব্যাপারে বিস্তারিত জানতে আমরা যেতে চাই সেখানে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ফুটবলার টুটুল হোসেন বাদশা।
বাদশাহ, আপনাকে স্বাগত স্টার প্লেতে। খুব আনন্দের সঙ্গে স্বাগত জানাতে পারছেন। আমরা দেখছিলাম আসলে আপনার ক্যারিয়ারটা যেখানে থমকে আছে সেটা নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখছিলাম। আপনার অভিযোগ ছিল ক্লাব কিংবা আপনি যেসব ক্লাবে খেলেছেন কিংবা বাফুফে কারো পক্ষ থেকেই আপনার সঙ্গে যোগাযোগ করা হয়নি কিংবা আপনার খোঁজ খবরটা নেওয়া হয়নি। টুটুল, আপনি নিজে কি বাফুফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন? আপনার যে কথাগুলো সেগুলো কি সেখানে পৌঁছানোর চেষ্টা করেছিলেন? ভাইয়া, প্রথমে আপনাকে ধন্যবাদ। বিষয়টা হচ্ছে, আমি মাঝখানে আপনাকে একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে আমার একটা ব্যাগ হারায় যায় সৌদি আরব থেকে আসার পথে। তারপর থেকে একটু মিসকমিউনিকেশন হয়ে যায় তাদের সঙ্গে, বা আমাকে ন্যাশনাল টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তারপর থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয় নাই। আপনার কি মনে হয় যে আপনার সঙ্গে যে এই যে যোগাযোগ বিচ্ছিন্ন, এটা শুধুমাত্র মিসকমিউনিকেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং, নাকি আসলে এটার পেছনে রাজনৈতিক কোনো কারণ জড়িত? না, এখানে আমি যেটা মনে করি যে 5ই আগস্টের পরে যেমন আপনার ফুটবল ফেডারেশনের পুরা গ্রুপটা যে চেঞ্জ হয়ে গিয়েছে। আগে যেমন সালাউদ্দিন ভাই ছিল, এখন তাবিদ আল ভাই আসছে, ঠিক আছে? তো হয়তোবা উনি এসে সেভাবে আমাকে চিনে না, বা চিনে কিনা তাও বলতে পারবো না। বাট আগের যারা ছিল তারা তো সবাই ফেডারেশনে আছে, তারা চাইলে এটা আসলে তাদের মানে খোঁজ খবর নেওয়ার আর কি ইচ্ছা থাকলে তারা নিতে পারতো, বুঝতে পারছেন? সেই জায়গাতে আসলে বর্তমান সরকারও কিন্তু ফুটবলারদের তথা যারা ক্রীড়াবিদ রয়েছেন তাদের বিভিন্ন পর্যায়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করছেন, তাদের ভবিষ্যৎ যাতে আরও উন্নত হয় সেজন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। সেক্ষেত্রে ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি নিজেও একজন ফুটবলার, সাবেক ফুটবলার ছিলেন তিনি। তার কাছে আপনার প্রত্যাশা কী, কিংবা তার কাছ থেকে আপনি কেমন সুযোগ সুবিধা বা কতটুকু আপনার প্রত্যাশা থাকবে? না, আসলে আমার যখন চোখে বুলেট লাগে 5ই আগস্ট, আমি সর্বপ্রথম ফোনটা পাই আমি ওনার কাছ থেকেই, যে আমাকে ইমিডিয়েটলি ঢাকায় আসার জন্য তার ছেলেকে দিয়ে রিকোয়েস্ট করেছে, তুমি দ্রুত ঢাকায় আসো, এসে মিরপুরে যে কোনো একটা ক্লিনিক বা হসপিটালে তুমি ট্রিটমেন্টের ব্যবস্থা নাও, যা খরচ লাগবে উনি বহন করবে। তখনই সেটা উনি আমাকে বলছিল। তো তখন তো দেশের পরিস্থিতি যে অবস্থা ছিল, মুভ অন করা তো মানে ছোট আপ, তো যেতে পারি নাই। তো আমি অনেকটাই আশাবাদী সরকারের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এবং আমাদের জাতীয়তাবাদী দল এবং ক্রীড়া প্রতিমন্ত্রী যে আমাদের আমিনুল সাহেব, ওনার প্রতি, যে তারা হয়তো বা আমাকে কোনো একটা সুযোগ তারা করে দিবে, বা তাদের উপরে এখন আস্থা আমার। বাদশাহ, আপনার পক্ষ থেকে পরবর্তীতে এখন যেহেতু সময় বদলেছে, ক্রীড়াবিদদের উন্নয়নের জন্য কাজ করছে বর্তমান সরকার, আপনার পক্ষ থেকে এখন কি তার সঙ্গে যোগাযোগ করার, মানে সরকার গঠন করার পরে তার সঙ্গে আপনার পক্ষ থেকে যোগাযোগ করার কোনো চেষ্টা করা হয়েছে কিনা? এখন পর্যন্ত তার সঙ্গে আমার যোগাযোগ হয়নি, বাট তার ছেলের সঙ্গে আমার গত সপ্তাহে একটু কথা হয়েছিল। তো মাঝখানে উনি চায়নাতে গিয়েছিল মেবি, তো আসার পর আর কথা হয় নাই। তো আমরা আশা করব আপনার এই সমস্যাগুলো ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি নিজেও দেখবেন, যেহেতু আপনি চেষ্টা করছেন। আমরা আশা করব আমাদের মাধ্যমে হয়তো আপনার কথাগুলো তিনি পর্যন্ত পৌঁছাবে এবং আপনি যে বর্তমান সমস্যায় আছেন নিশ্চয়ই সেগুলো সমাধান হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এবার ইউরোপিয়ান ফুটবল। একদিকে লিওনেল মেসির জাদুকরী পারফরমেন্স রক্ষা করতে পারেনি ইন্টার মায়ামিকে, অন্যদিকে ইউরোপের শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গেছে বার্সেলোনা। আর ইংল্যান্ডে জমে উঠেছে শিরোপার রোমাঞ্চ, যেখানে দৌড়ে টিকে আছে আর্সেনাল। ফুটবলের ভিন্ন মঞ্চের ভিন্ন গল্প, কোথাও হতাশা, কোথাও হয়েছে উল্লাস। বিস্তারিত তানজিম ঐশীর রিপোর্টে। নিজেদের নতুন ঠিকানা নু স্টেডিয়াম যেন লিওনেল মেসি আর ইন্টার মায়ামির জন্য অভিশাপ হয়ে এসেছে। ম্যাচ জুড়ে ছিলেন দুর্দান্ত, একটা দারুণ বাপায়ের গোল আর তারও আগে 2টা নিখুঁত অ্যাসিস্ট। দলকে জেতাতে আর কি লাগে। তবুও মেজর লিগ সকারে অরল্যান্ডো সিটির বিপক্ষে মেসির দলের অবিশ্বাস্য হার। ফুটবলের খুদে জাদুকরের ম্যাজিক্যাল পারফরমেন্স। মাত্র 33 মিনিটের মধ্যেই দল এগিয়ে গিয়েছিল 3-0 গোলে। তবে ফুটবল তো অনিশ্চয়তার খেলা। 3 গোলে এগিয়ে থাকা মায়ামির হঠাৎই ভেঙে পড়ল রক্ষণভাগ। একে একে 4 গোল করে ঘুরে দাঁড়ায় অরল্যান্ডো সিটি। মার্টিন ওজেদার হ্যাটট্রিক আর শেষ সময়ে আরও 1 গোল। শেষাঘাতে 4-3 ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। মেসির একটা দারুণ দিন শুরুর পর কি করুণ সমাপ্তি। আমেরিকায় মেসির হতাশার দিনে ইউরোপে তার পুরনো ক্লাব বার্সেলোনার রীতিমতো উড়েছে। ওসাসুনার বিপক্ষে 7 মিনিটে 3 গোলের ম্যাচ জিতে শিরোপায় 1 হাত দিয়েই ফেলেছে লা লিগার টেবিল টপাররা। 80 মিনিট পর্যন্ত গোলশূন্য সমতা। শেষ ভাগে দারুণভাবে জ্বলে উঠে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে এফসি বার্সেলোনা। রবার্ট লেভানডফস্কির শক্ত হেড আর ফেরান তোরেসের দ্রুত আরেক গোলে 2-1 ব্যবধানে ওসাসুনাকে হারিয়েছে কাতালানরা। ম্যাচের শেষ মুহূর্তে রাউল গার্সিয়া 1 গোল শোধ করলেও জয় হাতছাড়া করেনি বার্সা।
এই জয়ে 4 ম্যাচ হাতে রেখে রিয়াল মাদ্রিদের চেয়ে 14 পয়েন্ট এগিয়ে গেছে তারা। ফলে রোববার রাতেই শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু এখন নির্ভর করছে রিয়ালের ফলের উপর। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার স্বপ্নে আবারও জোরে দৌড়াচ্ছে আর্সেনাল। এমিরেটসের 3-0 গোলে ফুলহ্যামকে হারিয়ে টেবিলের শীর্ষে থাকা গানাররা এখন 6 পয়েন্ট এগিয়ে। যদিও ম্যানচেস্টার সিটি 2 ম্যাচ কম খেলেছে, তবুও আর্সেনাল হাল ছাড়ছে না। তাদের সামনে বাকি 3টা ম্যাচই এখন যেন 3টা ফাইনাল। 22 বছরের শিরোপা খরা কাটাতে শেষ পর্যন্ত লড়াই জমে উঠতে পারে, আর ট্রফির ভাগ্য নির্ধারণ হতে পারে গোল পার্থক্যেই। তানজিম ঐশী, স্টার নিউজ। আজকে খেলাও থামবে না, খবরও না। স্টার প্লের সঙ্গেই থাকুন।